নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে যোগ্য অযোগ্য এই যে দ্বন্দ্ব, এই দরজা আগামী 10 তারিখে কিন্তু তার সমস্ত নিষ্পত্তি হতে চলেছে। যোগ্য অযোগ্য বাছাইয়ে এগিয়ে কারা, এই বিষয় নিয়ে আপডেট আপনাদের দেব। তবে তার আগে বলি, আজকে সকালের শুভেচ্ছা জানাই আমার সকল দর্শক বন্ধুদের যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেট জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আমরা এবার মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, যোগ্য অযোগ্য এই দ্বন্দ্ব কিন্তু চলছে আর কি বেশ কিছুদিন ধরে। সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথমেই বলেছিলেন যে হয় যোগ্য অযোগ্য বাছাই করে দিন, সেগ্রিগেশন করে দিন, নইলে কিন্তু পুরো প্যানেল ক্যান্সেলের দিকে এগোবে, এছাড়া কোনো কথা শুনবেন না। সঞ্জীব খান্নাসের প্রথম দিনই হিয়ারিংয়ের আগে এই কথা বলে দিয়েছিলেন। তারপরেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নীরব। তারা এখনও পর্যন্ত জানাতেই পারছে না যে কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে বা কতজনকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে। আর আসলে তারা ইচ্ছাকৃতভাবে এটা কিন্তু জানাতে চাইছে না। সমস্ত ডেটা তাদের কাছে রয়েছে, কারণ তারা রিক্রুটমেন্ট করেছে, কে কোথা থেকে কাকে এনে ঢুকিয়েছে এবং সমস্ত অরিজিনাল ওএমআর কোথায় সব কিন্তু এসএসসি জানে। তারা চাইলে সমস্ত কিছুকে উদ্ধার করে যোগ্যদের পুরো প্যানেলটাকে কিন্তু বাঁচাতে পারে এসএসসি চাইলে, কিন্তু এসএসসি সেটা করতে চাইছে না। হয়তো ভয়ে যে যদি যোগ্য অযোগ্য বাছাই করে দেয়, অযোগ্যরা তো টাকা চাইবে ফেরত, এত কোটি কোটি টাকা কোথা থেকে দিবে, সরকারের ইমেজ নষ্ট হবে। এই জন্য হয়তো তারা এই জায়গায় দাঁড়িয়ে যোগ্য অযোগ্য নিয়ে একদম নীরব হয়ে রয়েছে। তারাও ভেবে নিচ্ছে পুরো প্যানেল বাতিল হলে হোক, আমাদের কী আসতে চাই, বা তাহলে তো আমরা সবার উপর দোষ চাপিয়ে তো পুরো প্যানেলটাই নাই। এক্ষেত্রে কারোর ওপর সেভাবে কিন্তু দোষ যাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে চরম সিদ্ধান্ত নিতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্ট। সঞ্জীব খান্না স্যার প্রথমেই বলেছেন তিনি এই মামলাটিকে দ্রুত শুনানি করতে চান। অপরপক্ষে মুকুল রোহতগি স্যার তিনি কিন্তু এই মামলাটিকে একটু ডিলে করার জন্য আবেদন জানিয়েছিলেন প্রথম দিনই। ঠিক যেভাবে ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে আমরা দেখতাম যে মামলা ডিলে হতো, কিন্তু সঞ্জীব খান্না স্যার পরিষ্কার জানিয়েছেন এই মামলা নিয়ে তিনি কিন্তু কোনো রকম কোনো পরিমর্শ চান না। তিনি অতি দ্রুততার সাথে এই মামলার শুনানির সমাধান চান। এবং এই মামলার যে দিন আমরা দেখি, সুপ্রিম কোর্টে কিন্তু সবথেকে বেশি সংখ্যক আইনজীবীদের ভিড় লক্ষ্য করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। পশ্চিমবঙ্গের 26,000 ইন সার্ভিসের ভবিষ্যৎ যেখানে লুকিয়ে রয়েছে। অপরপক্ষে বঞ্চিত আরও কয়েক হাজার ক্যান্ডিডেট যারা নিজেদের মেধা থাকা সত্ত্বেও, নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা কিন্তু দুর্নীতির কারণে প্যানেলে জায়গা করতে পারেনি। আজকে 7-8 বছর ধরে তারাও কিন্তু বিশাল পরিমাণ বঞ্চিত। অনেকে কিন্তু সুইসাইড করে নিয়েছে, আবার অনেকে কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে। শিক্ষিত বেকারদের কিন্তু কোথাও পালাবার পথ নেই। এই জায়গায় দাঁড়িয়ে যোগ্য অযোগ্য বাঁচতে গিয়ে কালঘাম ছুটছে একদিকে যেমন এসএসসির, অপরদিকে কিন্তু সুপ্রিম কোর্টের। তো সুপ্রিম কোর্ট এরা তো আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা যোগ্য অযোগ্য বাঁচতে যাবে না, তারা তদন্ত রিপোর্ট দেখবে, তদন্ত কোন দিকে এগিয়েছে। অপরপক্ষে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কি সাবমিট করা হয়েছে, বিকাশবাবুরা কি সাবমিট করেছে সেটা আপনারা দেখেছেন সকলে। বিকাশবাবুর বক্তব্য সেটা পরিষ্কার। সেখানে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়াই কিন্তু উচিত এবং অযোগ্যরা বাতিল হোক, যোগ্যরা থাক, এটা আমি আগে থেকে বলে আসছি। আপনাদের একটা ঘটনা শোনায়, দিল্লি, পার্শ্ববর্তী রাজ্য দিল্লিতে কিন্তু কয়েক বছর আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল, যেখানে প্যানেলে বেশ কিছু দুর্নীতি ধরা পড়েছিল। সেই দুর্নীতির কারণে কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। এরকম উদাহরণও কিন্তু রয়েছে। অপরদিকে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে 2010 সালের একটা কেস, যেখানে কিন্তু প্রাথমিকে প্রায় 10 থেকে 13,000 মতো ইন সার্ভিস টিচারের একটা প্যানেল পুরোটাই কিন্তু বাতিল হয়ে গেছিলো শুধুমাত্র দুর্নীতির কারণে। তো এরকম কিন্তু বহু উদাহরণ সুপ্রিম কোর্টে রয়েছে। দুর্নীতির প্যানেল কিন্তু বাতিল হয়েছে, এটা কিন্তু এর আগেও ইতিহাসে রয়েছে। সেটা 2000 সালের পরেই, 2010-এর পরেই। তো দিল্লি, ত্রিপুরা দুটো রাজ্যেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে 2010-এর পর। তো আপনাদেরকে আপডেটটি জানালাম, এই 26,000 প্যানেলও কিন্তু বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক সুপ্রিম কোর্টের বিচারপতিরা কী নির্দেশ দেন। এর মধ্যে যদি এসএসসি সেগ্রিগেশন করতে পারে, তারা যদি তাদের ভুল স্বীকার করে নেয়, তারা যদি দুর্নীতিগুলোকে আলাদা করে ধরিয়ে দেয়,
সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাহলে হয়তো প্যানেলটা বেঁচে যাবে, যোগ্য শিক্ষকরা বেঁচে যাবে, কিন্তু এসএসসি আদৌ সেটা চাইবে কিনা সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।